শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। উঁচু পাহাড়ে ঘেরা ঝুমথাং এই গ্রামের বাতাস আজ কুয়াশায় ঘেরা। পাখির ডাক আর মন মাতানো একটা মিষ্টি গন্ধ ঘিরে রেখেছে চারপাশটাকে। রুদ্র ঘরে ঢোকার পর থেকেই প্রকৃতি লক্ষ্য করছিল ওকে। চোখে একরকম অচেনা দীপ্তি, মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট, অথচ আত্মবিশ্বাসী হাসি। এই জায়গাটা সত্যি অপূর্ব। আপনি এখানে থাকেন বলেই হয়তো প্রকৃতিও একটু বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন। শহরের মানুষ এত সুন্দর গুছিয়ে কথা বলতে তো পারে না। না না, শহরের সবাই না, কিছু মানুষ পারে। বিশেষ করে যারা একা থাকে, একা একা ভাবতে ভালোবাসে, আর মাঝে মাঝে পাহাড়ে এসে হারিয়ে যেতে চায়। আপনিও হারাতে চান নাকি? না, আমি খুঁজতে এসেছি। কেউ কেউ নিজেকে খুঁজতে পাহাড়ে আসে, কেউ আসে অন্য কাউকে খুঁজতে। কথাগুলো কানে মিষ্টি সুরের মতো লাগলো প্রকৃতির। এই ছেলেটা কে? এত গভীরের দৃষ্টি, অথচ কত স্বাভাবিক বাচনভঙ্গি। চোখের দিকে তাকালে যেন তল পাওয়া যায় না। আপনার পেশাটা বললেন না তো, কি করেন আপনি? আমি মানুষের মন নিয়ে কাজ করি। ভয়, বিশ্বাস, ভালোবাসা। মানুষের মন যখন দিশা হারিয়ে ফেলে, আমি সেখানে পথ দেখাই। প্রকৃতি এবার কিছুটা বিস্মিত। এই বয়সে এমন কথা, এমন স্নিগ্ধ অথচ আত্মবিশ্বাসে ভরপুর কথাবার্তা খুব কম শুনেছে প্রকৃতি। ওর বাচনভঙ্গি, হাঁটার ধরন, হাসির ছন্দ, সবকিছুতেই এক অজানা আকর্ষণ। আপনার বয়স তো বেশি মনে হচ্ছে না, কিন্তু অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে মনে হচ্ছে। কোথা থেকে শিখেছেন এত সুন্দর কথা বলা? রুদ্র তাকিয়ে রইল সরাসরি চোখের দিকে। আমি যাদের চিকিৎসা করেছি বা দেখেছি, তারা সবাই কিছু না কিছু শিখিয়ে গেছে। কেউ ভালোবাসা, কেউ বিশ্বাসঘাতকতা। প্রকৃতি স্থির হয়ে গেল কিছুক্ষণ। ও জানে সামনে বসা মানুষটা ওর পরবর্তী শিকার হতে পারে। তবু কোথাও একটা কাঁপুনি, অজানা একটা ভয় মনের গভীরে ঢেউ তুলে দিচ্ছে। ল্যাভেন্ডার অয়েল তো আপনি পাবেনই, তবে সেই সঙ্গে বাটার টিও খাওয়াতে পারি। কি খাবেন নাকি? চা? আপনি চাইলে বিষও খাবো। তাই বুঝি? প্রকৃতি হেসে ফেলল। হাসির ভেতরে একটা চঞ্চলতা, একটা টানা পড়েন। কিভাবে যেন ওর মনটা বলে দিচ্ছে, এবারের খেলাটা আর সাধারণ নয়, বরং একটু বেশি কঠিন হতে চলেছে। ল্যাভেন্ডার অয়েলের ছোট্ট শিশিটা হাতে নিয়ে ধীরে ধীরে প্রকৃতির বাড়ি থেকে বেরিয়ে এলো রুদ্র। মাথাটা কেমন যেন ভারী লাগছে, ঘোলাটে, একটা ঝিমঝিম ভাব, যেন হঠাৎ সময় একটু থমকে গেছে। প্রকৃতির ঘরে ঢোকার পর থেকেই একটা মিষ্টি কিন্তু অদ্ভুত গন্ধ লেগে আছে নাকে। প্রথমে ওটা ধূপ ভেবেছিল, পরে বুঝল
এটা ধূপ নয়, কিছু একটা আলাদা রকমের, কিছু মোহজাল তৈরি করার মতো গন্ধ। রুদ্র একটু দাঁড়িয়ে চোখ বন্ধ করল, তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো হোমস্টের দিকে। আর ঠিক তখনই সাদা সবুজ কাঠের বাড়িটার জানলা থেকে তাকে দেখছিল প্রকৃতি। ওর চোখে এক ঝলক আগ্রহ, এক ফোঁটা খুশি, আর সঙ্গে এক রাশ হিসেব। সেই চোখ বুঝে নিয়েছে রুদ্রের পা সামান্য হলেও টলেছে, তার মানে ধুনোটা কাজ করছে। ও জানতো এই মানুষটাকে সহজে বশ করা যাবে না, তাই শেষমেশ ঘরে জ্বালিয়ে দিয়েছিল নিজের হাতে বানানো সেই বিশেষ ধুনো, যার গন্ধে মানুষ সংযম হারায়, মন দুর্বল হয়, আর ইচ্ছেগুলো ভাঙতে শুরু করে। প্রকৃতির ঠোঁটে হালকা হাসি খেলে গেল, আর মন বলে উঠল, এই রুদ্র অন্যদের মতো তো নয়। হোমস্টের রুমে ফিরতেই ঠান্ডা জল মাথায় ঢালল রুদ্র, কিন্তু তবুও যেন মাথার ভার ভাবটা কাটছে না। এখনো হালকা ঘোরের মধ্যে আছে মনে হচ্ছে। এমন সময় ফোনটা ভাইব্রেট করতে শুরু করল। মনামি কলিং। রুদ্র চোখ কুঁচকে ফোনটা ধরল। স্যার, অবশেষে আপনি ফোনটা ধরেছেন। ওখানে সব ঠিক আছে তো? ল্যাভেন্ডার অয়েল পেলেন? পেয়েছি, তবে যার কাছ থেকে পেয়েছি না, সে অয়েলের চেয়েও বেশি রেয়ার। মানে? অসাধারণ সুন্দরী এক মহিলা। ওই চোখ দুটো আমার তো মনে হচ্ছে নেশা লেগে গেছে। স্যার, আপনি ঠিক আছেন তো? কোথায় গিয়েছিলেন আপনি? আপনি তো এমন কথা বলেন না। কি করব বলো, এমন সৌন্দর্য তো সচরাচর দেখা যায় না। মানুষ তো নয়, যেন পড়ি। স্যার, আপনি কিছু খেয়েছেন? লাঞ্চ করেছি, আবার কি? ও হ্যাঁ, একটা শরবতও খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। লেবু তুলসীর মতো কিছু ইনগ্রেডিয়েন্ট, খাবার পর বেশ ফ্রেশ ফিল হচ্ছিল। হ্যাঁ, ঠিক ধরেছি। ওই শরবতেই তার মানে কিছু একটা ছিল। বুঝেছি। দিনে দুপুরে আপনি কেন পড়ি দেখছেন? না মনামি, একেবারেই না। এ নেশা সে নেশা নয়। স্যার, আপনি ওখানে কি করতে গিয়েছিলেন আমি জানি না, কিন্তু এতদিন আপনাকে দেখছি চেম্বারে কত সুন্দরী সুন্দরী ক্লায়েন্টরা আসেন। কোনোদিন তো আপনি এরকম বলেন না। এমনকি আপনি তো আমাকেও। তোমাকেও কি মনামি? নিজের মনের কথাটা আরেকটু হলেই মুখে চলে আসছিল মনামির, তাই তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিল। না স্যার, কিছুই না। বলছিলাম ওই মিস্টার বসু এসেছিলেন, জিজ্ঞাসা করছিলেন আপনি কোথায় গিয়েছেন। উফ, এই বাসু, সবেতে কিউরিওসিটি। তা তুমি কি বললে? প্রথমে কি বলবো বুঝতে পারছিলাম না স্যার। আসলে আপনি তো জানেন আমি একদম মিথ্যে কথা বলি না। একটু ভ্যাবাচাকাও খেয়ে গিয়েছিলাম, তারপর সামলে নিয়েছি স্যার। ফোনে একটা রিল দেখছিলাম তো, ওইটা দেখে। এত কথা কে বলতে বলেছে? কি বলেছো সেটা বলো। বলেছি স্যার ব্যস্ত, তাড়াতাড়ি বিয়ে করবেন তো, তাই মেয়ে দেখতে গেছেন। কি? তুমি কি পাগল? এসব আজে বাজে কথা বলার কি দরকার ছিল? স্যার, ফোনে সেই সময় একটা বিয়ের রিল দেখছিলাম, তাই বলে তোমায় বিয়ে বলতে হলো? আর কিছু বলতে পারলে না? সরি স্যার। মনামি প্লিজ,
গোটা অফিসটা আমি তোমার দায়িত্বে ছেড়ে এসেছি। প্লিজ কোনো ব্লান্ডার করো না। ঠিক আছে স্যার, এবার কেউ জিজ্ঞাসা করলে বলবো আপনি পাহাড়ে গেছেন চা বাগান কিনতে। উফ মনামি, ছোটখাটো কিছু মাথায় আসে না তোমার? তুমি তুমি বলবে তুমি বলবে আমি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছি, কিংবা সোলো ট্রিপে গেছি। ওকে স্যার। ঠিক আছে, এখন ফোনটা রাখো তো। স্যার স্যার, আর একটা কথা স্যার। কি কি হয়েছে বলো? বলছিলাম স্যার, আপনি ঠিক আছেন তো? প্লিজ সাবধানে থাকবেন, ওসব পরি টরির চক্করে। এই শোনো, আমার কথা চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে পারি মনামি। তুমি নিজের খেয়াল রাখো। আর হ্যাঁ, মন দিয়ে আমার ওই ল্যাভেন্ডার পরীর কথা চিন্তা করবে। তবে যদি তোমার মাথাটা একটু খোলে। সাবধানে থেকো। বাই। ঝুমথাং গ্রামের এক পাশে বসে একটা ছোট্ট সাপ্তাহিক হাট। রঙিন তাঁবুর নিচে সাজানো হয় উলের মোজা, পশমি শাল, কাঠের তৈরি ছোট ছোট খেলনা, হাতে বানানো টোট ব্যাগ। প্রতিটা জিনিস যেন পাহাড়ি হাতের মমতায় তৈরি। সেই বাজারে লোকজনে গমগম করে চারিদিক। রুদ্র হাঁটছিল মনের আনন্দে। হালকা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছিল। ঠিক তখনই এক ঝলক হাওয়ার মতো সামনে এসে দাঁড়ালো প্রকৃতি। হালকা গোলাপি রঙের শাড়ি, তার উপর সাদা কার্ডিগান, চোখে এক অদ্ভুত নেশা, ঠোঁটে হালকা হাসি। রুদ্র এক মুহূর্তে যেন চারপাশটা ভুলে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো একটা শব্দ, বিউটিফুল। মনে হলো মুহূর্তটা যেন ভিড়ের মাঝেও হঠাৎ স্থির হয়ে গেল। রুদ্রকে দেখেই প্রকৃতির মুখে হাসির ঝিলিক খেলে গেল। এমন নয় যে ওর জীবনে কোনোদিন পুরুষ আসেনি, বহু পুরুষ এসেছে, পাশে থেকেছে, ওকে ভালোবেসেছে, কিন্তু তাদের ভিড়ে আলাদা করে নেওয়া যায় রুদ্রকে। অপরিচিত এই মানুষটা কেমন যেন এক অদৃশ্য আকর্ষণের বলয়ে আবদ্ধ করে ফেলছিল প্রকৃতিকে। নিজেরও অবাক লাগছিল ও। রুদ্রকে দেখলেই হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। স্বাভাবিক কথা বলতে পারছিল না। কেন হয় ওর সঙ্গে এমনটা? এই অনুভূতি অন্য কারোর জন্য কখনো তো হয়নি। প্রকৃতি ভাবতে ভাবতে তাকিয়েছিল রুদ্রের চোখের দিকে। এ কি, আপনি এখানে? হ্যাঁ, ঘুরতে ঘুরতে চলে এলাম। কি সুন্দর জায়গাটা! আমার তো ধারণাই ছিল না এই পাহাড়ের উপর এমন সুন্দর একটা হাট থাকতে পারে। হ্যাঁ, এই হাট অনেক পুরনো, কিন্তু আপনি তো শিলিগুড়িতে থাকেন, সেখান থেকে এই সময়? হ্যাঁ, থাকি শিলিগুড়িতে, কিন্তু আপাতত হাওয়া বদল করতে এই গ্রামেই কাছে একটা হোমস্টেতে উঠেছি। ও তাই বুঝি। হাতে যেন চাঁদ পেল প্রকৃতি। দেখা যে হবে ও জানতো, কিন্তু এত তাড়াতাড়ি বুঝতে পারেনি। তা আপনি কি এখানে কিছু কেনাকাটা করতে? ওই একটু আধটু ঘর সাজানোর জিনিস। আপনি বুঝি সংসার করতে খুব ভালোবাসেন? মানে? না, ওই ঘর সাজানোর জিনিস কিনছেন তো তাই। তা আপনি কি বাড়িতে একাই থাকেন নাকি আর কেউ? আমি একাই থাকি। অনেক ছোটবেলায় বাবা মা এই পাহাড়ের এক বন্যায় মারা যায়। তারপর থেকে এক দিদার কাছে আমি মানুষ। তারপর দিদাও চলে গেল, একা হয়ে গেলাম। ওই যে তেল আমি তৈরি করি, তার শিক্ষা দিদার কাছ থেকেই। ও আচ্ছা, বাহ, খুব সুন্দর। আপনি একা নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছেন, তাও এমন জায়গায় থেকে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনার সঙ্গে আলাপ হয়ে। আসুন না একদিন, খুব ভালো লাগবে।
আমার কাছে অনেক অ্যান্টিক জিনিস আছে, আপনাকে দেখাবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই যাব, তবে অ্যান্টিক নয়, অন্য কিছু দেখতে। অন্য কিছু কি? কেন, আপনাকে? আপনি কি অ্যান্টিকের থেকে কিছু কম? ক্ষণিকের জন্য মুখটা যেন কালো হয়ে গেল প্রকৃতির। ও বলল, এরকম কেন বলছেন? কারণ আপনার মতো এত সুন্দরী আগে দেখিনি কখনো। অ্যান্টিকও সুন্দর, আপনিও সুন্দর, তাই আর কি। মাথাটা নিচু করে নিল প্রকৃতি। অদ্ভুত একটা লজ্জা ঘিরে ধরল ওকে। নিজেকে সামলে নিয়ে ও বলল, এ আপনার বাড়াবাড়ি, তেমন কিছুই নয়, ছাড়ুন সেসব। আপনি বরং না না, আপনাকে আমি নিমন্ত্রণই করি, না হলে আপনি শহরে মানুষ, আসবেন কেন? আগামীকাল সন্ধ্যায় আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ, আসবেন তো? অবশ্যই, এমন সুযোগ হাতছাড়া করা যায়? ধন্যবাদ, আমি অপেক্ষায় থাকব। মাথা নিচু করে উল্টো দিকে চলে গেল প্রকৃতি। কিছুক্ষণের মধ্যেই কুয়াশায় মিলিয়ে গেল যেন। সবটাই একটা অদ্ভুত লাগছে এবার। মেয়েটা কি জাদু জানে? ওর সামনে এসেই এতটা দুর্বল হয়ে পড়ছে কি করে? না, ব্যবস্থা তো কিছু একটা করতেই হবে। আজ রুদ্র আসবে প্রকৃতির বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে। সারাটা দিন ঘর গুছল প্রকৃতি। ওর পোষা পশু পাখি সবাইকে রেখে এলো বাইরের খামারে। ইদানিং বড্ড দুর্বল লাগে। গত বছরের পূর্ণিমায় মস্ত একটা ভুল হয়ে গেছে, তারই প্রভাব একটু হলেও পড়েছে প্রকৃতির মধ্যে। পায়ের গঠনে পরিবর্তন এসেছে, তাই বাধ্য হয়ে সব সময় শাড়ি পরতে হয়। এখন অপেক্ষা আবারও এক পূর্ণিমার, যখন আবারও সেই প্রিয় পানীয় পান করে আগের মতোই শক্তিশালী হয়ে উঠবে প্রকৃতি। ঠিক সন্ধ্যাবেলায় রুদ্র এসে পৌঁছল প্রকৃতির বাড়িতে। প্রকৃতি সাদরে তাকে ভিতরে নিয়ে গেল। খাবার টেবিলে আজ ছিল বন মুরগির ঝোল আর নিজের হাতে বানানো গরম রুটি। রুদ্র একেবারে তৃপ্ত হয়ে গেল। অসাধারণ, এমন রান্না আমি বহুদিন খাইনি। এই মেয়েটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে রুদ্র। যত রূপ ততই গুণ, সবকিছুতেই একটা নিখুঁত ছাপ। খাওয়া দাওয়া শেষ। ফায়ার প্লেসের সামনে রাখা আরাম কেদারাটায় চুপ করে বসে রইল রুদ্র। চোখে মুখে একরকম শান্তি, যেন বাড়ি যাওয়ার কোনো তাড়াই নেই ওর। প্রকৃতি জিজ্ঞাসা করল, বাড়ি যাবেন না? রাত তো অনেক হয়েছে। পাহাড়ি রাস্তা, একা একা যাবেন, নিরাপদ নয় কিন্তু। ইচ্ছে করছে না। তোমার ঘরের এই গন্ধ, এই পরিবেশ আর এই খাবার, সব কিছু মিলিয়ে কেন জানি না মনটা বলছে থেকে যেতে। কিছুক্ষণের নিস্তব্ধতা। আবারও রুদ্র বলে উঠল, আমার তো এখানে কেউ নেই, আর তুমিও একা মানুষ। আমাদের তো আর কাউকে জবাবদিহি করতে হচ্ছে না, তাই আমি কি আজ এখানে থেকে যেতে পারি? প্রকৃতির বুকের ভেতরটা আনন্দে নেচে উঠল। এটাই তো ভাবছিল, রুদ্র যেন আজকের রাত্রিটা থেকে যায় এখানে। ওর কাছ থেকে যেন একটা অসম্ভব শক্তির গন্ধ পাচ্ছে প্রকৃতি, কোনো এক অজানা উৎস, যেটার সন্ধানে ও এত দিন অপেক্ষা করছে। সবটা জানা দরকার ওর। হঠাৎ প্রকৃতি উঠে ধুনোর পাত্রে নতুন করে কিছু গুঁড়ো ছিটিয়ে দিল।
ঘরের কোণে কোণে ছড়িয়ে পড়ল এক ধরনের নেশা ধরানো সুগন্ধ। রুদ্র বুক ভরে শ্বাস নিল, চোখটা আধ বোঝা হয়ে এলো ওর। এই গন্ধটা তুমি নিজেই বানাও? আমাকে একটু দিও না, সারাদিন এই গন্ধে ডুবে থাকতে মন চায়। অবশ্যই, এ তো আপনাদের জন্যই। আপনারা পছন্দ করেন বলেই তো আমি ধুনো তৈরি করি। সারা রাত কথায় কথায় কেটে গেল ওদের। কত কথা, নিজের মনের গভীরের এমন সব কথা যা এতদিন কাউকে বলা হয়নি। আজ যেন সব বলেই ফেললো একে অপরকে। রুদ্র কথা বলছিল অনর্গল, আর সেই ফাঁকে ফাঁকেই খুব নিঃশব্দে, খুব ধীরে ধীরে প্রকৃতি নিজের মন্ত্র জপে চলেছিল। এক একটা শব্দে, এক একটা হাসিতে, এক একটা দৃষ্টিতে ধীরে ধীরে বেঁধে ফেলছিল রুদ্রকে, ঠিক যেমন করে বেঁধেছিল অয়নকে। তবে এই কাজটা যতটা কঠিন হবে ভেবেছিল, বাস্তবে ততটা কঠিন হয়নি। রুদ্র তো আগেই হেরে বসেছে ওর রূপের মোহে, আর এই মোহজাল খুব ভালোই বুনতে পারে প্রকৃতি, তা তো সে জানেই ভালো করে। গভীর রাতে একসময় কথা স্তব্ধ হয়ে এলো। রুদ্র ক্লান্ত চোখে তাকালো প্রকৃতির দিকে। তারপর ফায়ার প্লেসের পাশে রাখা সেই আরাম কেদারাতেই ধীরে ধীরে বন্ধ হয়ে এলো চোখ। ঘুমিয়ে পড়ল সে। প্রকৃতি চুপ করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর ঘরের ধনুর দিকে তাকিয়ে হালকা একটা হাসি খেলে গেল ঠোঁটে। সকালে রুদ্রের ঘুম ভাঙল হঠাৎ করেই। চোখের উপর যেন সোজা ধেয়ে এলো তীব্র একটা আলো। কি আলো এটা? সূর্যের তো এমন তীক্ষ্ণতা থাকে না। আলোর উৎসটা চোখে পড়তেই এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালো রুদ্র। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সোজা ছুটে এলো প্রকৃতির দিকে, কারণ প্রকৃতির হাতে তখন ঘুরছে একটা স্ফটিকের বল। প্রকৃতি সেটাকে ভালো করে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, কিন্তু রুদ্রের মুখে চিন্তার ছায়া দেখে সে থমকে গেল। পরক্ষণেই রুদ্র এগিয়ে আসে আর প্রায় ছিনিয়ে নেয় বলটাকে। প্রকৃতি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, কোনোভাবে সামলে নিয়ে বলে, তোমার কোটের পকেট থেকে মেঝেতে গড়িয়ে পড়েছিল, চকচক করছিল, তাই তুলে নিলাম। সুন্দর দেখতে জিনিসটা। এটা কি? রুদ্র একটু হাসল, ঠোঁটের কোণে একটা রহস্য খেলে গেল যেন। সব বলবো তোমায়, সব বলবো প্রকৃতি, সব বলবো, তবে আজ নয়। ফিরতে হবে আমাকে, আর তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে তোমায়। ঠিক আছে, এত তাড়া কিসের? তুমি বসো, আমি আগে চা নিয়ে আসি। বলেই ধীরে ধীরে ঘরের ভেতর চলে গেল প্রকৃতি। রুদ্র একবার চোখের সামনে স্ফটিকের বলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল। তারপর কোটের পকেট থেকে বের করলো সাদা কাগজে মোড়া চকের মতো গুঁড়ো গুঁড়ো পাউডার। দ্রুত এদিক ওদিক তাকালো। নিশ্চিন্ত হয়ে নিয়ে সেই পাউডার মুখে ঢেলে দিল। তারপর পকেট থেকে বের করলো একটা সাদা রুমাল। ভালো করে মুখ চোখ মুছে নিল তাড়াতাড়ি। ঠিক তখনই হাতে ট্রে নিয়ে ফিরে এলো প্রকৃতি। চোখে মুখে তার শান্ত হাসি লেগে আছে। প্রকৃতি, আমি কিছু বলতে চাই,
মানে কিছু বলার ছিল তোমাকে। কি বলবে বলো না, এত ইতস্তত করছো কেন? জানি না ঠিক কিভাবে শুরু করব, কিভাবে বলা উচিত বুঝে উঠতে পারছি না। কিন্তু আজ যদি না বলি হয়তো হয়তো আর বলা হবে না কখনো। প্রকৃতি, আমি এর আগে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে নয়। তোমার সৌন্দর্য যেমন শান্ত তেমনি দীপ্ত, আর যেভাবে তুমি কথা বলো, যেভাবে নিজের জগৎটাকে সাজিয়ে রেখেছ, সব কিছুতেই যেন একটা অদ্ভুত টান। এই কদিনে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন সব কিছু পাল্টে দিয়েছে। ফিরে যাওয়ার কথা ভাবলেই কেমন একটা হালকা যন্ত্রণা করছে বুকের ভিতরে। অদ্ভুত লাগছে নিজেকে। এর আগে এমন তো কখনো হয়নি। প্রকৃতি, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা হঠাৎ মনে হচ্ছে এমনটা কিন্তু নয়। এই অনুভূতিটা ধীরে ধীরে জমে উঠেছে আমার ভেতরে। তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই অনুভবটা সত্যি ভীষণ স্ট্রং। তবে আমি জানি আমি সাধারণ মানুষ নই। তুমি হয়তো এর মধ্যেই বুঝে গেছো অন্য এক জগতের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। তুমি যেই স্ফটিকের বলটা হাতে নিয়েছিলে, সেটা আমার সেই জগতের সঙ্গে সেতু বন্ধন করার একমাত্র রাস্তা। আর আমি একজন সাইকোলজিস্ট। মানুষের মনের গভীরতা নিয়ে কাজ করি প্রতিদিন। কিন্তু তোমার সামনে এসে নিজেকেই যেন আর বুঝে উঠতে পারি না। আমি চাই তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে, চাই তোমাকে বিয়ে করতে। দেখো, আমার কিন্তু কোনো পরিবার নেই, একা মানুষ আমি। তোমার যদি কেউ থাকে, আমি গিয়ে কথা বলতেও রাজি আছি। এই এই কাগজে দাঁড়াও, এই যে এই আমার ফোন নাম্বারটা লিখে রাখলাম। তাড়াহুড়োর দরকার নেই। তুমি সময় নিয়ে ভেবে দেখো। তুমি তুমি বিশ্বাস করো, তোমাকে না বলে থাকাটা আরো বেশি অসম্ভব মনে হচ্ছিল আমার। তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। রুদ্র চলে গেছে অনেকক্ষণ, তবুও ওর বলা কথাগুলো যেন এখনো কানে বাজছে। প্রকৃতি জানলার ধারে দাঁড়িয়ে আছে। মন বলছে, এই মানুষটাকে পাওয়ার জন্যই বুঝি এত দিনের সমস্ত সাধনা, সমস্ত প্রতীক্ষা। কি অবলীলায় মনের গভীর থেকে সবকিছু বলে গেল রুদ্র। এত সহজে কি কেউ কাউকে এত ভালোবাসতে পারে? এর আগে অনেকে এসেছে, নিজের অস্তিত্ব রক্ষা করতে তাদেরকে ভোগ করেছেও। কিন্তু রুদ্র, সে আলাদা। সে যেন অন্য কোনো মানুষ, তারও গভীরে প্রকৃতির মতোই এক শক্তির উৎস। আজ জপে মন বসছে না। প্রতিদিনের নিয়ম মাফিক খাবার, তাজা রক্ত, তাও আজ যেন আকর্ষণ করছে না। প্রকৃতি নিজেকেই নিজে প্রশ্ন করছে। ঠিক তখনই সন্ধে নেমে এলো। অনেক দূর থেকে ঘন কুয়াশার মাঝে আবছা দেখা গেল সেই কালো অবয়বটা। এক মুহূর্তে বুকটা কেঁপে উঠল প্রকৃতির। গত 2 বছর ধরে এই ছায়া টানা অনুসরণ করে চলেছে ওকে। বারবার চেষ্টা করেছে প্রকৃতি, নিজের সমস্ত জ্ঞান তন্ত্রবিদ্যা ঢেলে দিয়েছে, তবু বুঝতে পারেনি কে ওটা। প্রতিবার যখনই কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, এই ছায়াটা বাধা হয়ে দাঁড়ায়। তবে কি এবারও? তবে কি রুদ্রকেও ওর কাছ থেকে ছিনিয়ে নেবে এটা? না, সেটা তো হতে দেবে না প্রকৃতি। এই সব ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ দরজায় টোকা পড়ল। সন্ধে তো
অনেক আগেই পেরিয়ে গেছে। এত রাতে কে? প্রথমে চতুর্দিক নিস্তব্ধ, তারপরেই ভেসে এলো পচা দুর্গন্ধ। প্রকৃতির গা ছমছম করে উঠল। তবে কি সেই এসেছে? দ্রুত দরজার দিকে এগিয়ে গেল ও। হাতটা শক্ত করে ধরল কাঠের দরজার হাতলে। গলা শুকিয়ে এসেছে, বুকের ভেতর অদ্ভুত চাপ। ঠিক সেই মুহূর্তেই ঘরের মধ্যে একটা হাসি প্রতিধ্বনিত হতে থাকলো। তুমি কেন এসেছো? তুমি এত রাত্রে এখানে কেন এসেছো? বলো কেন? রাতই তো আমার সব থেকে প্রিয় রে। এই রাতই তো আমার শক্তির উৎস। তোর গায়ের গন্ধ বদলে গেছে নিশি। তোর শরীরে শুধু দুর্বলতার গন্ধ। না, আমি দুর্বল না। এই পথ আমি নিজে বেছে নিয়েছি। সবকিছুর জন্য তৈরি আমি। তুই তৈরি নোস, আমি তোকে চিনি। তুই দুর্বল হয়ে পড়ছিস। তোর দুর্বলতা তুই অন্য কাউকে ছুঁতে দিচ্ছিস। আমার লক্ষ্য রক্ত, রুদ্রের রক্ত। আর আর সেই স্ফটিক, ও আমার কাছে শুধু একটা মাধ্যম। ভুল ভুল, তোর শরীর তৈরি নয়। এর মাঝে ভালোবাসা ঢুকে পড়লে তুই ধ্বংস হয়ে যাবি। তোর শর্ত মনে আছে তো, নাকি মনে করিয়ে দিতে হবে? বিশ্বাসঘাতকতার রক্ত, ওই রক্তই তোকে বাঁচিয়ে রাখে। ওই রক্ত পান না করতে পারলে তুই বাঁচবি না। তাই বলছি, পরীক্ষা কর। ও তোর মায়ায় ভুলেছে নাকি সবটাই ছলনা? ভুল করিস না, তোর ভুলে তুই নিজেই শেষ হয়ে যাবি। আমি বাঁচাতে পারবো না। না না, আমি ভালোবাসিনি। না না, তুমি যাও এখান থেকে। চলে যাও, চলে যাও। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, অথচ এখনো মনে হয় যেন এই তো আজই তুমি এলে। যেন এই কিছু মুহূর্ত আগেই তোমায় প্রথম দেখলাম। আমারও তাই মনে হয়। তুমি এলে আর সময়ও যেন থমকে গেল। এই পাহাড়, এই বাতাস, সব যেন নতুন হয়ে উঠল। তুমি তুমি জানো, আমি বিশ্বাস করতাম না এসব ভালোবাসা, অনুভূতি, এগুলো শুধুই আমার কাছে শব্দ ছিল। কিন্তু এখন সব শব্দের মানে খুঁজে পেয়েছি শুধু তোমার চোখে। তোমার চোখেও আমি নিজের জন্য এক অন্য ছবি দেখি রুদ্র, যেটা আগে কখনো কেউ দেখায়নি। আমি জানি না ভবিষ্যৎ কি, কিন্তু এই মুহূর্তে আমি জানি আমি তোমাকে ভালোবাসি, খুব গভীরভাবে, নিঃশর্তভাবে। কিন্তু রুদ্র, আমার ভালোবাসার যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে তো? কি বলছো তুমি? এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে, আর মাত্র কয়েকটা দিন। প্রকৃতি। অস্ফুটে প্রকৃতির নাম নিয়েই ওর হাতটা নিজের হাতে তুলে নিল রুদ্র। তারপর বলল, সত্যি করে বলো তো, তুমি কি প্রথম আমায় ভালোবাসলে, নাকি এর আগেও কাউকে? ওর চোখের মধ্যেই হারিয়ে যাচ্ছিল প্রকৃতি,
যেন নিঃস্বাচ্ছন্ন হয়ে পড়ছিল। বহু বছর আগে একজন এসেছিল, কিন্তু আমি... ঠিক তখনই শব্দ করে ফোনটা বেজে উঠল রুদ্রর। চমকে উঠল প্রকৃতি, দ্রুত ছাড়িয়ে নিল নিজের হাত। এ কি করতে যাচ্ছিল? সবকিছু বলে ফেলছিল রুদ্রকে, কিন্তু কেন? ফোনটা বাজতেই চোখ দুটো বন্ধ করে নিল রুদ্র। তারপর সামান্য হেসে প্রকৃতিকে বলল, আমার জরুরি একটা ফোন আসার কথা ছিল, সেটাই এসেছে। আমি কথা বলে আসি, তুমি বরং খাবারটা গরম করো। মাথা নাড়ল প্রকৃতি। দ্রুত কটেজের বাইরে বেরিয়ে এলো রুদ্র। হ্যালো স্যার, যাক আপনি তাহলে শেষ পর্যন্ত ফোনটা ধরলেন। আমি সেই পরশু থেকে চেষ্টা করছি, আপনার ফোন তো... এই সব সময় ভুল সময়ই ফোন করবে তুমি, তাই না? কেন স্যার, আপনি কি করছিলেন? লুডো খেলছিলাম, ইডিয়েট। তাই নাকি স্যার? আপনার একদম ছক্কা পড়ছে না, তাই না? সেই জন্যই বিরক্ত হয়ে আছেন। তুমি থাকলে ছক্কা কেন মনামি? পুট পর্যন্ত পড়বে না। কেন স্যার এরকম করে বলছেন? এই শোনো, ন্যাকামি না করে কি বলার জন্য ফোন করেছিলে সেটা বলো। কিছু বলার নেই স্যার, শুধু জানার আছে। কি? আপনি কবে ফিরছেন? মনামি, আমি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। তুমি সবটাই জানো, তারপরেও কেন এসব বলছো? আসলে স্যার আমার... কি 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 তোমার কি? আসলে স্যার আমার একা একা ভালো লাগছে না, আপনি চলে আসুন না। বুকের ভেতর অদ্ভুত একটা মিষ্টি যন্ত্রণা অনুভূত হলো রুদ্রর। কিন্তু কেন? তাহলে কি ডোজ একটু বেশি হয়ে গেছে আজ? ও স্যার, শুনতে পাচ্ছেন না? পাচ্ছি, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি, দেরি আছে শেষ হতে। তোমাকে যে কাজগুলো দিয়েছি মন দিয়ে করো, আর চেম্বারটা নজরে রেখো। স্যার একটা কথা বলবো? না বললেও তো তুমি বলবেই, বলে ফেলো। ওই মহিলা, মানে ওই ল্যাভেন্ডার অয়েলের পরী, আমি না খালি খালি তার স্বপ্ন দেখছি। আপনার কি ওর সঙ্গে আবার দেখা হয়েছিল? কেন? আরে বলুন না, এমনি। অত কৌতূহল ভালো নয় মনামি, মন দিয়ে কান খুলে শুনে রাখো। আমি তোমাকে এখানে নিয়ে আসিনি কারণ তোমার সুরক্ষার জন্য। যেখানে আছো সেখানকার কাজ মন দিয়ে করো, এখানকার কোনো বিষয়ে তোমায় নাক গলাতে হবে না। ক্লিয়ার? কিন্তু স্যার ওই মহিলা তো... আরে কি তখন থেকে ওই মহিলা মহিলা করছো? ওনার তো একটা নাম আছে নাকি? ওনার নাম প্রকৃতি। স্যার আপনি কি কোনোভাবে প্রকৃতি ম্যাডামকে, মানে আমি বলতে চাইছি কি বলতে চাইছো? প্রকৃতি ম্যাডামকে ভালোবেসে ফেলেছি কিনা? না স্যার, ঠিক তা নয়। তাহলে? হ্যাঁ স্যার, কিছুটা তাই। হ্যাঁ, আমি তো এখানে প্রেম করতে এসেছি, বিয়ে করতে এসেছি, ওটাই তো আমার একমাত্র কাজ। স্যার আমি এটাও স্বপ্ন দেখেছি, আপনি বর সেজে দাঁড়িয়ে আছেন। আপনাকে কি হ্যান্ডসাম লাগছে। তাই বুঝি? তাহলে আমার জন্য এক পিস টোপর অর্ডার করে রাখো, আর সেই সঙ্গে নিজের জন্যও একটা করো। এতই যখন তোমার বিয়ে করার শখ হয়েছে, তোমার শখটাও না হয় পূরণ করে দিই। কি বললেন স্যার? আমি ঠিক করে... তোমার মোটা মাথায় ঢুকবে না মনামি। যাও ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। গুড নাইট। স্যার স্যার! কে কল করেছে রুদ্র? চমকে গেল রুদ্র। তারপর পিছন ঘুরে দেখল প্রকৃতি ঠিক ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। রুদ্র, কে কল করেছিল? ও কেউ নয়, আমার অ্যাসিস্ট্যান্ট। পুরো মাথা খারাপ, কাজকর্ম তো কিছুই করে না, শুধু বসে বসে দিবা স্বপ্ন দেখে। তাহলে ওকে কাজে রেখেছো কেন? কাজের প্রয়োজন ওর, আর বেশ অনেস্ট। আচ্ছা, আশা করি আমি তোমার কাছে চলে যাওয়ার পর আর তোমার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হবে না, আমি তোমায় হেল্প করে দেব। হ্যাঁ সে তো অবশ্যই। চলো ভেতরে চলো, ডিনার করে নি।
ডিনার করার সময় থেকেই মাথাটা টলছিল রুদ্রর। তারপর হোমস্টে থেকে ফেরার জন্য বেরিয়ে পড়তেই হঠাৎ এগিয়ে এলো প্রকৃতি। তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। তাহলে থেকে যাই নাকি? মোটেই নয়, আগে বিয়ে, তারপর। আচ্ছা ঠিক আছে, তাই না হয় হবে। এগিয়ে এসে হালকা করে জড়িয়ে ধরল প্রকৃতি রুদ্রকে। প্রকৃতি প্রকৃতি তারপর নিজের ডান হাতের মুঠোটা শক্ত করে চেপে ধরল রুদ্রর পিঠে। বিড়বিড় করে পড়তে থাকলো মন্ত্র। কি হলো প্রকৃতি? কিছু বলছো? মানে কিছু না, এই মুহূর্তটা আরো একটু উপভোগ করতে চাইছি। চুপ করে রইল রুদ্র, চোখ দুটো বন্ধ করে নিল ও। এইভাবে কাটলো কিছুক্ষণ, তারপর হঠাৎই চোখ খুলে ফেলল রুদ্র। প্রকৃতি, ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কোনো উত্তর দিল না প্রকৃতি। প্রকৃতি প্রকৃতি হ্যাঁ হ্যাঁ, তোমার দেরি হয়ে যাচ্ছে না? যাও 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 যাও, তুমি হোমস্টেতে ফিরে যাও। আমাকে একটা মেসেজ করে দিও, আসছি। হ্যাঁ। কোনো ক্রমে কথাগুলো বলেই দ্রুত এগিয়ে গেল ও নিজের কটেজের দিকে। তারপর রুদ্রর চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করেই দরজাটা সশব্দে বন্ধ করে দিল। অদ্ভুত লাগলো রুদ্রর, হঠাৎ কি হলো মেয়েটার। ঘরের ভেতরে এসেই নিজের মুঠো করা হাতটা বুকের কাছে চেপে ধরল প্রকৃতি। চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে খুলে ফেলল মুঠোটা। আর সেখান থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা গোলাপি পালক। পাগলের মতো চিৎকার করে উঠল প্রকৃতি। মা, মারে, আমি জিতে গেছি মা। এই দেখ, এই দেখ, কালো পালক গোলাপিতে বদলে গেছে। তার মানে ও আমাকে ভালোবাসে মা, ভালোবাসে। আমার ছোঁয়া পেয়ে ওর মনে ভালোবাসার ঝড় উঠেছে, তাই তো এই কালো পালক গোলাপি হয়ে গেছে। আমি পেরেছি। আর অপেক্ষা নয়, এই পূর্ণিমাতেই গ্রহণ করবো আমি ওকে। তার আগে আমার উপযুক্ত করতে হবে ওকে। তারপর আবারও ফিরে পাবো আমি আমার শক্তি, হারিয়ে যাওয়া রূপ। তীব্র একটা ঝড় উঠল যেন। ধীরে ধীরে শরীর থেকে গাউনটা আলাদা করে ফেলল প্রকৃতি। হিম শীতল বাতাসে দুলে উঠল ওর শরীরের চামড়া। একসময় যে শরীর পুরুষের চোখে মোহ তৈরি করত, আজ সেটা যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন। চামড়ার নিচে গুটিয়ে থাকা সাদা সাদা স্নায়ু, কোথাও কোথাও ঝুলে আছে ছেঁড়া মাংসপিণ্ড, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ত্বকে জমাট বাঁধা রক্তের ছাপ। গতবার শেষ যাকেও মুগ্ধ করেছিল, তার রক্ত পুরোটা খেতে পারেনি, তাই শরীরের অভিশাপ থামেনি। সেই বিষ ক্রমে পা থেকে উঠে এসেছে হাঁটু অবধি, তারপর হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক, আর এখন ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। শুধু মুখটা আর গলার কিছুটা এখনো স্বাভাবিক। ভোলাতে পারছে, প্রেম জাগাতে পারছে, তবে আর বেশি সময় নেই। ও জানে এবার দেরি করলে সব শেষ হয়ে যাবে। আবারও ভালোবাসা চাই, আবারও বিশ্বাস চাই, আর তারপরেই সেই বিশ্বাসঘাতকতার রক্ত পান করে ও ফিরবে নিজের পূর্ণ শক্তিতে। কারণ ওর সন্তুষ্টি হয়
ঠকে যাওয়া প্রেমিকের রক্তে। আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি তুমি আমার হবে রুদ্র। তোমার চোখে আমি যা দেখেছি, তুমি যা বিশ্বাস করেছো, সেই বিশ্বাস, সেই ভালোবাসার রক্তটাই তো আমার প্রয়োজন। তোমার বুকের গরম রক্তে আমি আবার স্নান করব, আরো একবার হয়ে উঠব সুন্দর, এই পৃথিবীর সব থেকে সুন্দর অমূল্য রত্ন, অমর, অভিশপ্ত। হোমস্টেতে ফিরেই শরীরটা অসুস্থ বোধ হতে থাকলো রুদ্রর। দীর্ঘদিন যে বিষ নিজের শরীরে বহন করছে তা আর কতদিন পারবে জানে না। ও জানে না এই অসম যুদ্ধ কতদিন টানা যায়। একদিন আসবেই সেই চরম মুহূর্ত, যখন শরীর আর পারবে না, যখন চোখ বুজে আসতে চাইবে। কিন্তু না, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, হেরে গেলে চলবে না। যুদ্ধের নিয়ম তো এটাই, লড়াই চাই শেষ মুহূর্ত পর্যন্ত। টলমলো পায়ে বাথরুমে ঢুকলো রুদ্র। দাঁড়ালো শাওয়ারের নিচে, ঠান্ডা জলটা ছুঁয়ে গেল ওকে। ঠিক যেই মুহূর্তে সেই শীতলতা স্পর্শ করলো বুকের বাঁ দিকটা, হঠাৎ চোখের সামনে ভেসে উঠল একটা চঞ্চল মুখ, দুষ্টু একটা হাসি আর একটা হাই পাওয়ারের চশমা। চোখ দুটো খুলে ফেলল রুদ্র। কেন দেখলো ও এমনটা? তখন যখন প্রকৃতি ওকে জড়িয়ে ধরেছিল, সেই সময়েও তো ও তাকেই দেখছিল। না না না, কাজটা তো এভাবে আরো কঠিন হয়ে যাবে। এ তো বেশিক্ষণ সহ্য করতে পারবে না। নিজেকে শাসন করলো রুদ্র, কিন্তু সবকিছুকে নিজের আয়ত্তে রাখা যায়? অনুভূতি, তাকে কি নিজের কন্ট্রোলে রাখা সম্ভব? সে তো সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে, কখনো ঠোঁটের লাজুক হাসির সাহায্যে, আবার কখনো চোখের নোনা জলের মাধ্যমে। বিছানাতে শরীরটা এলিয়ে দিতেই ফোনটা ভাইব্রেট করে উঠল। চটপট মেসেজ বক্সটা খুলল রুদ্র। আর অপেক্ষা করাবো না তোমাকে। আমার সেই দূর সম্পর্কের দিদার সঙ্গে কথা হয়েছে, ওনার কোনো আপত্তি নেই। তাই যবে তুমি চাইবে আমাকে নিজের করে নিতে, তবেই এসো। যদি তোমার আপত্তি না থাকে, আগামী পরশু পূর্ণিমা, ভালো দিন, ওই দিনই আমরা বিয়ে করতে পারি। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো, প্রকৃতি। চোখ দুটো জ্বলে উঠল রুদ্র। হ্যাঁ, এই দিনটারই তো অপেক্ষা করছিল ও। এই দিনটার জন্যই বিগত 2 বছর প্রতীক্ষা করেছে। ধপ করে আবারও বিছানায় শুয়ে পড়ল রুদ্র। তারপর টাইপ করলো মেসেজ। আমার কোনো আপত্তি নেই প্রকৃতি, তুমি যা চাও তাই হবে, রুদ্র। ইন্দ্রজাল। আজকের গল্পটা এ পর্যন্তই। কি জানতে নিশ্চয়ই খুব আগ্রহ হচ্ছে, এরপর রুদ্র কি সত্যি সত্যি প্রকৃতির মায়াজালে আটকে পড়ল? তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। আসছে আগামী সপ্তাহে নিশি গল্পের 3য় পর্ব, ছিন্নজাল, যেখানে অবশ্যই আমরা জানতে পারবো এরপর রুদ্র আর প্রকৃতির জীবন কোন দিকে এগোয়। তবে ততক্ষণ তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিতে হবে সে কথা। আর সঙ্গে অবশ্যই নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখবে। নিশি গল্পের 2য় পর্ব, ইন্দ্রজাল। এই গল্পের লেখিকা অন্তরা হাজরা,
আর আজকের গল্প পাঠে অন্তরার সঙ্গে আমিও ছিলাম তোমাদের বন্ধু প্রীতম। আর এই গল্পের অন্যান্য চরিত্রে আমি এবং অন্তরার সঙ্গে অভিনয় করেছে শুক্লা। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণা। তারা হলে অর্পণ পাঁজা, অস্মিতা কয়াল, জয়শ্রী কুমারী, সোনালী চক্রবর্তী, শিউলি, মিতা আচার্য, বিদ্যুৎ মাঝি, তারক মাইতি সহ অনেকেই। আজকের প্রশ্ন হলো, রুদ্র প্রকৃতির কাছে কি তেল আনতে গিয়েছিল? প্রশ্নটা কিন্তু খুব সহজ। যদি আজকের গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে অবশ্যই এর উত্তর তোমাদের জানা। তাই চটপট টাইপ করে ফেলো কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি 11টায়। তবে তার আগে ভালোবাসার মরশুমে মঙ্গলবার দুপুর 3:30 আর শুক্রবার রাত্রি 8টায়। আজ তবে বিদায় জানাই। এখন থেকে ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমেও থেকো।